আচ্ছা, আগের দিন ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টারটা আরম্ভ করেছিলাম, ঠিক আছে তো? তো অল্প একটু বাকি ছিল, আর এক পাতা বাকি ছিল। আগের দিন যা পড়িয়েছিলাম এক পাতা বাকি ছিল, ওটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে আমরা আজকেই সেকেন্ড চ্যাপ্টারে চলে যাবো, ঠিক আছে তো? বলছে কি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে জিএসটি, মানে তোকে যদি পরীক্ষায় বলে জিএসটির ফুল ফর্ম বলো, তো তুই কি বলবি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর জিএসটি তো অ্যাকাউন্টেন্সিতে চ্যাপ্টার করেছে, অঙ্ক করেছে, একটা আইডিয়া আছে। তোকে বলতে পারে জিএসটি কি ধরনের ট্যাক্স। আমি বলেছিলাম না আগের ক্লাসে, বলেছিলাম ট্যাক্স দু রকমের, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? যে ট্যাক্স আমার পকেট থেকে পুরো যাবে, আমি এই ট্যাক্সের টাকাটা কারোর পকেট থেকে নিতে পারবো, তাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? যেটা আমি অন্যের পকেট থেকে নিয়ে গভর্নমেন্টকে দেবো, তাকে তো ইনডাইরেক্ট ট্যাক্স বলে। তো জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। কি বললাম? দাদা আজকে দাদা আমি পড়াচ্ছি। এবার আমার প্রতি মাসের যা ফিস, এই ফিজের ওপর ধর আমি 12% জিএসটি নিই। তা 12% জিএসটি নিলাম, কার থেকে নিলাম টাকাটা? স্টুডেন্টের থেকে নিলাম, নিয়ে ওই টাকাটা কাকে দিয়ে দেবো? গভর্নমেন্টকে দিয়ে দেবো। তার মানে কি? জিএসটি কি বললাম? তোকে যদি বলে জিএসটি কি ধরনের ট্যাক্স, তোকে বলতে হবে জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, মাথায় রাখতে হবে। এটা কিন্তু অ্যাকাউন্টসে দেবে না, জিএসটি কি ধরনের ট্যাক্স, ট্যাক্সে দেবে জিএসটি কি ধরনের ট্যাক্স। জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে কি বললাম? জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর জিএসটি কি ধরনের ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আমরা অ্যাকাউন্টেন্সি করেছিলাম, বল জিএসটি ক রকমের হয় করেছিলাম, মনে পড়ে তো? সিজিএসটি করেছিলি, এসজিএসটি করেছিলি, আইটিএসটি আর ইউটিজিএসটিও হয়। ইউটিজিএসটি হয়, এখানে লেখা আছে, সব বলবো। সিজিএসটির ফুল ফর্ম কি ছিল? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এসজিএসটির ফুল ফর্ম ছিল স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর জিএসটির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর ইউটিজিএসটির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন ট্রেডারি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এই ব্যাপারগুলো বললাম। এবার দেখি একটু, আচ্ছা আরেকটা কথা বলতে পারে, জিএসটি ভারতবর্ষে কবে চালু হয়েছে? 1 জুলাই 2017। কি বললাম? জিএসটি চালু হয়েছে জুলাই মাসের 1 তারিখে 2017 সালে। 2017 সালে জুলাই মাসের 1 তারিখে সারা ভারতবর্ষে জিএসটি চালু হয়েছে, ঠিক আছে? জুলাই মাসের 1 তারিখে। আচ্ছা, জুলাই মাসের 1 তারিখে কিন্তু জম্মু কাশ্মীরে চালু হয়নি। জম্মু কাশ্মীরে জুলাই মাসের 1 তারিখ চালু হয়নি, ওরা 7 দিন পর চালু করেছে। জম্মু কাশ্মীর 7 দিন পর। তো দেখি কি লিখেছে। লিখেছে আর্লিয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে ভারতবর্ষে আগে, ঠিক আছে। আর্লিয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। রেট অফ সেলস ট্যাক্স ভ্যারিড অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্টেটস, মানে আগে কি ছিল ভারতবর্ষে? জিএসটি যবে ভারতে এসছে তার আগে, জিএসটি কবে এসছে সালটা কি বললাম? পুরো ডেট বলতে হবে, সালটা কি? 2017 সাল। জিএসটি কবে এসছে ভারতবর্ষে? 2017 সালে ভারতবর্ষে জিএসটি লাগু হয়েছে, ঠিক আছে। তার আগে ভারতবর্ষে কি ট্যাক্স ছিল জানিস তো? জিএসটি মানে ধর, আমি তোকে গল্প বলছি, ধর যেমন এখন কি করলাম, তুই ধর কোনো শপিং মলে গিয়ে কি শপিং করতে গেলি, তারপর জিএসটি নেয়। ফোন কিনতে গেলে কি হয়? ফোন কিনতে গেলে বুঝলিস তো জিএসটি নেয়। তা আগে যখন ফোন কিনতি, জিএসটি 17 সালে এসছে। এখন যদি কেউ 16 সালে ফোন কিনে থাকে, কেউ যদি 15 সালে ফোন কিনে থাকে, তখন তো জিএসটি ছিল না। তখন কি নিত? তখন কি নিত শুনবি তো? তখন নিত ভ্যাট। ভ্যাট নিত, ভ্যাট। কি বললাম বুঝতে পারলি? অর্থাৎ এখন জিএসটি এসেছে, 17 সালে জিএসটি চালু হয়েছে। 17 সালের আগে তখন তো জিএসটি ছিল না। তখন অন্যান্য সেলস ট্যাক্স ছিল, অন্যান্য বিভিন্ন রকম সেলস ট্যাক্স। কয়েকটা সেলস ট্যাক্সের নাম বলছি। যেমন ধর, যেমন আমরা রেস্টুরেন্টে খেতে গেলে কি নেয়? তোর জিএসটি নেয়, কিন্তু তখন তো জিএসটি ছিল না, তখন অন্য সার্ভিস ট্যাক্স হতো, ঠিক আছে, ভ্যাট হতো। এই ব্যাপারগুলো ছিল। যেমন জুতো কিনতে গেলে এখন জিএসটি নেবে, লেদারের জুতো, তখন কি ছিল? তখন ভ্যাট ছিল, ভ্যাট। ভ্যাটের ফুল ফর্ম ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট ছিল। তারপর সিএসটি ছিল, সিএসটি সেন্ট্রাল সেলস ট্যাক্স, ঠিক আছে তো। এরকম বিভিন্ন রকমের ট্যাক্স ছিল আগে। দেখ এখানে কি লিখেছে, বলছে বলছে আর্লিয়ার ইন ইন্ডিয়া রেট অফ সেলস ট্যাক্স ভ্যারিড অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্টেট। হ্যাঁ, এই যে ট্যাক্স ভ্যাটের রেট এক একটা স্টেটে এক এক রকম ছিল। কি বললাম? সব স্টেটে এক রেট ছিল না, এক একটা স্টেটে এক একটা রকম ছিল, ঠিক আছে। এতে খুব সমস্যা হতো, ঠিক আছে। আর এখন যে জিএসটি হচ্ছে না, সব স্টেটেই একই রেট, সব স্টেটে এক রেট, ঠিক আছে। দিস ভেরিয়েশন ইন সেলস ট্যাক্স লিড টু আনএথিক্যাল কম্পিটিশন বিটুইন দ্য স্টেট। এক্ষেত্রে বিভিন্ন স্টেটের মধ্যে একটা কম্পিটিশন, আনএথিক্যাল কম্পিটিশন হতো, এথিক্যাল নয়, আনএথিক্যাল। সো টু ওভারকাম দিস এই কম্পিটিশনটাকে ওভারকাম করার জন্য, কম্পিটিশনটাকে এড়িয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, ভ্যাটটা ইন্ট্রোডিউস করা হলো। মানে প্রথম অবস্থায় কি ছিল? সেলস ট্যাক্স ছিল। তারপর সেলস ট্যাক্সের যে কিছু অসুবিধা ছিল, সেই অসুবিধাকে দূর করার জন্য চালু করা হলো কি? ভ্যাট। প্রথমে অবস্থায় ছিল সেলস ট্যাক্স, সেলস ট্যাক্সের অসুবিধা দূর করার জন্য কি আসলো? ভ্যাট। ভ্যাটের ফুল ফর্ম যদি পরীক্ষায় বলে কি বলবি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে তো? আচ্ছা, থ্রু ইন্ট্রোডাকশন অফ ভ্যাট brought about several changes in the taxation system in India, ঠিক আছে।
through introduction of VAT brought about several changes in the taxation system of India. Yet its concept was unclear among the citizen of India. মানে এই ভ্যাটের যে সিস্টেমটা না সবার মধ্যে কিন্তু অতটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে? সো টু রিমুভ অল দ্য disparity and the central government introduced a new taxation system on 1st July 2017. মানে মেন ব্যাপারটা ভারতবর্ষে জিএসটি চালু হওয়ার আগে কি ছিল? প্রথম অবস্থা ছিল সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সের বিভিন্ন অসুবিধা ছিল, সেই অসুবিধা দূর করার জন্য ভ্যাট। এবার ভ্যাটেরও কিছু অসুবিধা ছিল, ভ্যাটের অসুবিধা ছিল বলেই নতুন করে যে ট্যাক্সের সিস্টেম চালু করলো সেটা হচ্ছে জিএসটি, ঠিক আছে? এবার জিএসটি কবে চালু হয়েছে দেখ সারা ভারতবর্ষে। আচ্ছা, এখন যদি বলে জিএসটি চালু করেছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট, কি বলবেন স্যার? সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার প্রশ্ন হলো জিএসটি কবে চালু হয়েছে? বললাম ডেটটা দেখ কি লেখা আছে, 1 জুলাই 2017, ঠিক আছে? হুইচ কেম টু বি নোন অ্যাজ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। দেখ পরীক্ষায় না বিভিন্ন রকম অপশন দিতে পারে, দেখ ভালো করে দেখবি কি বানানটার দিকে ফোকাস কর। গুডস, কি লেখা আছে? গুডস অ্যান্ড সার্ভিসেস, পুরো কথাটা দেখবি, এসটা দেখবি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স নয়, গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে? তো তাহলে কবে ডেটটা কিন্তু খুব ভাইটাল। দিস সিস্টেম এনশিওর দ্যাট, ঠিক আছে, দ্য এন্টায়ার নেশন, এই যে ট্যাক্সেশন চালু হয়েছে না, আমি বলি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, একটাই দেশ একটাই ট্যাক্স, ঠিক আছে? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স মানে ভারতবর্ষে আগে বহু রকমের বহু ইনডাইরেক্ট ট্যাক্স, সবকটা ইনডাইরেক্ট ট্যাক্সকে তুলে দিয়ে একটাই ট্যাক্স নিয়ে চলে এসেছে জিএসটি। সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স একটার মধ্যে চলে এসেছে জিএসটি। তাই এখানে কি লিখতে চেয়েছে? বলছে দিস সিস্টেম এনশিওর দ্যাট দ্য এন্টায়ার নেশন ইজ ব্রট আন্ডার দ্য ইউনিফাইড ইনডাইরেক্ট ট্যাক্সের সিস্টেম, অর্থাৎ ওয়ান কান্ট্রি ওয়ান ট্যাক্স। ওয়ান কান্ট্রি মানে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, যেটা বললাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ঠিক আছে? তো thus with the introduction of GST all other previous tax system like VAT, service tax, central sales tax were demolished. মানে আগে ভারতবর্ষে বিভিন্ন রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সবকটা ইনডাইরেক্ট ট্যাক্স ডিমোলাইজড হয়ে গেছে, মানে উঠে গেছে, সবকটাকে মুছে দিয়ে একটাই ট্যাক্স জিএসটি, ঠিক আছে? The GST bill was proposed on 19 December 2014. মানে এই যে আমি তোদের আগের ক্লাসে বলেছিলাম যে কোনো আইন পাস করতে গেলে কি করতে হয়? সংসদে বিল জমা দিতে হয়, সংসদে বিল জমা দিতে হয়। সেরকমই জিএসটি আইন পাস করার জন্য, জিএসটি আইন পাস করেছে কবে? 17 সাল, দেখলি তো? জিএসটি পাস করেছে 17 সাল, তাহলে 17 সালে পাস করেছে, তাহলে বিল জমা করতে হয়েছে তো। বিল কবে জমা করেছে দেখ ভালো করে দেখ, জিএসটি বিল জমা হয়েছে কবে? 2014 সালে। এগুলো দেবে না পরীক্ষায়, বলছি জিএসটি মানে যে কোনো আইন পাস করতে গেলে আগে সংসদে বিল জমা করতে হয়, সংসদে বিলটা পাস করলে সেটা চলে যাবে কোথায়? রাজ্যসভায়। মানে সংসদ মানে বুঝিস, আমি আগের দিন বলেছিলাম লোয়ার হাউস, লোকসভা, 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 ঠিক আছে? দিল্লিতে আছে লোকসভা, দিল্লিতে লোকসভা, রাজ্যসভা দিল্লিতেই আছে, ঠিক আছে? লোকসভা হচ্ছে যেখানে হচ্ছে, বুঝতে পারছিস, আমাদের এখানে যারা এমপি যারা ভোটে যেতে, লোকসভায় ভোট হয় না, যে প্রধানমন্ত্রী যে ভোট নির্বাচিত হয়, আরে যে 24 সালে ভোটটা হলো, প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, ওই যে ভোট হচ্ছে লোকসভা ভোট। তো লোকসভা ভোটে যারা জেতে তাদেরকে এমপি বলে, এমপি বলে। তার মানে প্রথমে কি বলছে, প্রথমে কোনো আইন পাস করতে গেলে ওই একটা বিল তৈরি করতে হয়, সেই বিলটা সংসদে জমা দিতে হয়। সংসদ মানে বুঝতে পারছিস তো? সংসদ মানে বুঝতে পারছিস, এই যে লোকসভায় ভোটে যারা জেতে তাদেরকে সংসদ বলে, ঠিক আছে? আচ্ছা, ওখান দিয়ে ভোটাভুটি করে ওই বিলটা যদি পাস হয় তখন ওই বিলটা কোথায় যাবে? রাজ্যসভায়, মানে আপার হাউস, আপার হাউস চলে যাবে। এবার রাজ্যসভা যদি বিলটা পাস করে তখন বিলটা চলে যাবে কাছে? প্রেসিডেন্টের কাছে। আর প্রেসিডেন্ট যদি বিলটা সাইন করে দেয় তখন ওই বিলটা হয়ে যাবে আইন। বোঝা গেল? আগের ক্লাসে বলেছিলাম। তো এখানে কি লিখেছে দেখ, বিলটা কবে সংসদে জমা পেয়েছিল? বলছে বিলটা কবে, বলছে জিএসটি বিল ওয়াজ প্রপোজড অন 19 ডিসেম্বর 2014, ওয়াজ পাস সেন্ট্রাল গভর্নমেন্ট অন 6 মে 2000। মানে 14 সালে বিলটা জমা পড়েছিল, দেখ 14 সালে বিল জমা পড়েছিল, আর বিলটা পাস হয়েছিল কবে? 15 সালে। স্যার অনেক তাড়াতাড়ি বিলটা পাস হয়ে গেছে, জেনারেলি এত তাড়াতাড়ি পাস হয় না। কারণ দেখ 14 সালে যখন বিলটা জমা পড়েছে তখন মানে গভর্নমেন্টটা ছিল মোদী সরকার, মানে বিজেপি গভর্নমেন্ট ছিল। 15 সালেও বিজেপি গভর্নমেন্ট ছিল, সুতরাং পাস হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, ঠিক আছে? তো এরকম যদি হতো, সাপোজ ধর বলছি 14 সালে যবে মোদী আসলো তার আগে না কংগ্রেস ক্ষমতায় ছিল, তার আগে ইউপি গভর্নমেন্ট ছিল। তো সাপোজ ধর 13 সালে ধর বিলটা জমা হয়, এবার 14 সালে বিল পাস হতে সমস্যা হতো, কারণ 13 সালে বিলটা কি জমা করেছিল? তখন জমা করেছিল কংগ্রেস, ঠিক আছে? এবার 14 সালে বিজেপি বলতো আমি বিলটাকে পাস করবো না। মানে যদি সেম পার্টি হয় তাহলে পাস করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদি ডিফারেন্ট পার্টি হয় তাহলে পাস করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ অন্য একটা পার্টি আইনটা নিয়ে আসছে, তাহলে আর একটা পার্টি মানবে না, নাও মানতে পারে, মানতেও পারে নাও মানতে পারে, না মানার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? তো এই যে এখন এখন অনেক কিছু এরকম সমস্যা, যেটা এখন বিজেপি গভর্নমেন্ট অনেক কিছু বিল নিয়ে আসছে সংসদে, কিন্তু বিরোধী গোষ্ঠী যারা আছে তারা আইন পাস করতে দিচ্ছে না, তারা আইন পাস করতে দিচ্ছে না, ঠিক আছে? এর জন্য কি দরকার? এর জন্য যে কোনো আইন পাস করতে গেলে, পড়ার বাইরে কি বলছি, যে কোনো আইন পাস করতে গেলে সংসদে মেজরিটি দরকার,
বুঝতে পারলি তো? মেজরিটি যে কোনো আইন পাস করতে হলে সংসদে মেজরিটি দরকার। এই যে শোনা যাচ্ছিল যে মানে ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধানে কিছুটা রদবদল করবে, মানে কিছুটা চেঞ্জ করবে সংবিধানটা। এর জন্য বিশাল মানে ওদের মানে বিজেপির অতটাও আসন পায়নি এবছর ভোটে। ঠিক আছে? ওই আসনটা যদি পেত, ম্যাক্সিমাম মেজরিটি যদি পেত, মেজরিটি পেয়েছে, আরো বেশি আসন পেতে হবে। তাহলেই ওরা এটা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তার যেকোনো জিনিস, যেকোনো আইন পাস করতে গেলে তোমার মেজরিটি মানে ভোটাভুটি হয় ওখানে। আচ্ছা, তাহলে বুঝতে পারি 14 সালে বিলটা জমা দেওয়া হয়েছিল, সেই বিলটা পাস হয়ে যাবে 15 সালে, এগুলো কিছু দেবে না, 14-15টা জাস্ট নর্মাল বললাম, ঠিক আছে তো? আর 3 রকমের জিএসটি হয়, তাকে লিখেছে সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। ফুল ফর্ম শিখে গেছিস, দরকার নেই, জানিস। জিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন দ্য সেল অফ অল গুডস। তার মানে আচ্ছা, জিএসটি কার উপর অ্যাপ্লিকেবল শিখিয়েছিলাম অ্যাকাউন্টস করতে গিয়ে, স্যার জিএসটি সমস্ত গুডস এন্ড সার্ভিস উপর, সমস্ত গুডস এন্ড সার্ভিসের উপর অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তো এখানে কি লিখেছে, জিএসটি অ্যাপ্লিকেবল অন দ্য সেল অফ অল গুডস, সমস্ত গুডস বিক্রি করলে জিএসটি অ্যাপ্লিকেবল। হাফ অফ দিস ট্যাক্স, ও জিএসটি ধর সাপোজ ধর তুই ধর মানে বাড়ির পাশে একটা ফোনের দোকান থেকে ফোন কিনবি, ফোন কিনলে তোর থেকে জিএসটি নেবে। তুই যে জিএসটিটা নেবে, তাহলে তুই থাকিস কোথায়? স্যার আমি ওয়েস্ট বেঙ্গল থাকি, দোকানটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। মানে একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলো, তাহলে একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে কি হয়? তাকে কি বলে? সিজিএসটি আর এসজিএসটি। তাহলে ট্যাক্সটা কি হয়? দুটো পার্ট হয়ে গেল না? এই কথাটাই এখানে লিখে দেখ ভালো করে পড়। বলছে বলছে কি জিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন দ্য সেল অফ অল গুডস, হাফ অফ দিস ট্যাক্স। তাহলে জিএসটি অত হচ্ছে তার হাফ ট্যাক্স রিসিভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, হাফ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রিসিভ করবে। ঠিক আছে? আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা রিসিভ করে তাকে বলে সিজিএসটি, আর বাকি হাফ টাকা স্টেট গভর্নমেন্ট রিসিভ করবে, এটাকে বলে এসজিএসটি। আইজিএসটি ইজ চার্জ অন দ্য সাপ্লাই অফ কমোডিটি। ওই আইজিএসটি কখন চার্জ করে? একটা স্টেট থেকে আরেকটা স্টেট হলে তখন আইজিএসটি চার্জ করে, এটাই লিখেছে। বলছে আইজিএসটি ইজ চার্জ অন দ্য সাপ্লাই অফ কমোডিটিস ফ্রম ওয়ান স্টেট টু আনাদার। ঠিক আছে তো? আর আইজিএসটি ইজ ইন্টার স্কেল ট্যাক্সেশন, হোয়ার এসজিএসটি আর সিজিএসটি অ্যাজ ইন্ট্রা। তা ওইখানে কিন্তু বুঝেছিস, এটা কি বলবো? আইজিএসটি কখন, আইজিএসটি কে কি বলে? ইন্টার বলে না ইন্ট্রা বলে? আগের দিন পরীক্ষা দিলে আইজিএসটি ইন্টার, আর সিজিএসটি এসজিএসটি ইন্ট্রা। ঠিক আছে? দিয়েছে এগুলো কথাগুলো বই। আমি তো বারবার বলছি যে এমসিকিউ, বিশেষ করে কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টেন্সি এমসিকিউ গুলো না, তোর তো যেহেতু বাংলা বই আছে আর আমি ইংলিশ মিডিয়াম দিচ্ছি, দুটোই সামনাসামনি রাখবি, রেখে পড়বি, তাহলে খুব সুবিধা হবে। বুঝতে পারলি তো? মানে ইংলিশ টার্ম গুলো বেশি ইজি, এর বাংলা টার্ম তুই বুঝতে পারবি না। বুঝতে পারলি? বাংলা টার্ম গুলো উচ্চারণ করাটা কঠিন হয়ে যাবে। তুই পাশাপাশি বাংলা বই যারা কিনিস, বাংলা বইটা রাখলি, আর আমি ইংলিশের পিডিএফটাও দিচ্ছি। দুটোর এমসিকিউ, যেমন এমসিকিউর বাংলাটা আছে আমার পাশে, ইংলিশটা, দুটো পাশাপাশি রাখলে তোর বুঝতে সুবিধা হবে। বাংলাটা পড়ে বুঝতে পারলি না, সঙ্গে সঙ্গে ইংলিশটা দেখে নিবি, তাহলে পারবি, বুঝতে পারবি, সুবিধা হবে, খুব সুবিধা হবে। এবার বলছে জিএসটির সুবিধা। জিএসটির কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধা আছে। যেমন জিএসটির সুবিধা কি? জিএসটি ইজ আ সিঙ্গেল ট্যাক্স হুইচ মেক্স দ্য সিস্টেম এফিসিয়েন্ট উইথ ভেরি লিটল চান্স অফ করাপশন অ্যান্ড এলিমিনেশন অফ মাল্টিপল ট্যাক্স। জিএসটি হচ্ছে একটা ট্যাক্স, সিঙ্গেল ট্যাক্স। ঠিক আছে? ঠিক আছে, জিএসটি হচ্ছে কি বললাম? জিএসটি হচ্ছে সিঙ্গেল ট্যাক্স। জিএসটি বলছে যে জিএসটি ইজ আ সিঙ্গেল ট্যাক্স হুইচ মেক্স সিস্টেম এফিসিয়েন্ট উইথ ভেরি লিটল চার্জ। মানে জিএসটি তে না কি হচ্ছে বলতো, করাপশনের চার্জ কম থাকে। যেমন এই যে ইনকাম ট্যাক্স হয়, ইনকাম ট্যাক্সে করাপশনের চার্জ থাকে, মানে ইনকাম ট্যাক্সে করাপশন কেমন হয়? আজকে ধর কোনো একটা মানুষের প্রকৃত অরিজিনাল যা ইনকাম করেছে সেই ইনকামটা দেখালো না, অরিজিনাল ইনকাম, তাহলে অরিজিনাল ইনকাম যদি না দেখা যায়, অরিজিনাল ট্যাক্স দিতে হচ্ছে না, তো করাপশন করে দিল, টাকাটা সরাতে পারবে। কিন্তু জিএসটি তে এই জায়গাটা নেই, জিএসটি তে তুই মানে করাপশনটা অনেকটা কমে গেছে। ঠিক আছে তো? তাহলে কি বলছে? বলছে ভেরি লিটল চান্স অফ করাপশন, এখানে করাপশনের চান্সটা অনেক কম, অনেক কম। এবং এলিমিনেশন অফ মাল্টিপল ট্যাক্স, বিভিন্ন রকমের ট্যাক্সটাকে এখানে এলিমিনেট করা যাচ্ছে। সেকেন্ড পয়েন্টটা পর, দ্য সিস্টেম অফ জিএসটি ওয়াজ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে? বাই দ্য পিপল, মানে জিএসটিটা খুব ইজিলি, মানে পিপল খুব ইজিলি বুঝতে পারে, জিএসটিটা ইজিলি বুঝতে পারছে। বলছে জিএসটি ইজ আ বুন ফর অল বিজনেসম্যান। ঠিক আছে? ইট মেক বিজনেস ট্রানজাকশন মোর ইজিয়ার, হেন্স বেনিফিশিয়াল অফ ইন্টার স্টেট বিজনেস। এখানে ইন্টার স্টেট বিজনেসের ক্ষেত্রে জিএসটিটা অনেক বেনিফিট হয়েছে। ঠিক আছে তো? জিএসটি সিস্টেম হ্যাজ রিডিউস ট্যাক্স ইভাশন। ঠিক আছে? ট্যাক্স ইভাশন, এই কিছুক্ষণ পরে দেখ, এরপরে পড়বো ট্যাক্স ইভাশন। দেখতে পাচ্ছি নিচে লেখা আছে, নিচে হেডলাইন ট্যাক্স ইভাশন, ওখানে বলে দেবো ট্যাক্স ইভাশন জিনিসটা কি। ঠিক আছে তো? ট্যাক্স ইভাশন জিনিসটা কি? দেখ, এদের লেখা আছে ট্যাক্স ইভাশন, দেখেছিস? এই দেখ ট্যাক্স ইভাশন লেখা আছে।
ঠিক আছে? এর কিছুক্ষণ পরেই পড়বো ট্যাক্স ইভাশন জিনিসটা কি, তাই ওখানে বলে দেবো জিএসটি সিস্টেমটা কি করেছে, ট্যাক্স ইভাশনটা রিডিউস করেছে, ট্যাক্স ইভাশন রিডিউস করেছে। বলছে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, জিএসটি has replaced 17 indirect tax with a single tax। তো বলছে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, বলছে জিএসটি রিপ্লেস করে 17টা ইনডাইরেক্ট, মানে জিএসটি কি করেছে 17খানা ইনডাইরেক্ট ট্যাক্সটাই বন্ধ করে দিয়ে একটাই ট্যাক্স নিয়ে চলে এসেছে, ঠিক আছে তো? মানে জিএসটি রিপ্লেস 17 ইনডাইরেক্ট ট্যাক্স উইথ আ সিঙ্গেল ট্যাক্স, মানে জিএসটি এমন একটা ট্যাক্স 17টা ট্যাক্স মুছে দিয়ে একটা ট্যাক্স নিয়ে এসেছে, বুঝিস তো? আগে আগে অনেক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, তো জিএসটি 17খানা ইনডাইরেক্ট ট্যাক্স বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে ওর জায়গায় নিয়ে এসেছে জিএসটি। Increase in product demand will ultimately increase in tax revenue for state and central governments। মানে আমি তো বলেছিলাম, আর যখন অ্যাকাউন্টস করছিলাম এটা বলেছিলাম, প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, কোনো প্রোডাক্টের দাম যদি বেড়ে যায়, মানে ইনক্রিজ ইন প্রোডাক্ট ডিমান্ড, ইনক্রিজ ইন প্রোডাক্ট ডিমান্ড মানে প্রোডাক্টের ডিমান্ড যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি সরকার ট্যাক্স বাড়বে, ঠিক আছে? প্রোডাক্টের ডিমান্ড বাড়লে ট্যাক্স বাড়বে, সিম্পল ব্যাপার। প্রোডাক্টের আগে যা চাহিদা ছিল এখন প্রোডাক্টের চাহিদা যদি বেড়ে যায়, তাহলে প্রোডাক্টের চাহিদা বাড়ছে মানে প্রোডাক্ট আরো বিক্রি হচ্ছে, প্রোডাক্ট যত বেশি বিক্রি হবে সরকার তত বেশি ট্যাক্স কামাতে পারবে। তো এটা বলেছে। কিছু ডিসঅ্যাডভান্টেজ, দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। কি বলছে, প্রপার ফ্রেমিং অফ জিএসটি সিস্টেম হ্যাজ নট ইয়েট বিন মেড, নট ইয়েট বিন ডান। মানে জিএসটি তো চালু করেছে দেশ, কিন্তু এর যে সিস্টেম আছে, মানে কিভাবে এটা অ্যাপ্লিকেবল করতে হবে, মানে প্রপার মানে সিস্টেম এখনো গড়ে ওঠেনি আমাদের দেশে, ঠিক আছে? আমাদের দেশে প্রপার সিস্টেম এখনো গড়ে ওঠেনি। আচ্ছা, আর কি বলছে, সামটাইম দিস সিস্টেম ডাজ নট ফলো অ্যাকাউন্টিং মেথড। হ্যাঁ, জিএসটিটা কি হয়, অ্যাকাউন্টেন্সিটাকে ফলো করে না, ঠিক আছে তো? এই হচ্ছে অসুবিধা। লাস্ট পয়েন্ট, শেষে 3টে পয়েন্ট বলে শেষ হয়ে যাবে, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স আর ট্যাক্স ইভাশন। তো দেখ কি বলছে ট্যাক্স প্ল্যানিং জিনিসটা কি, বলছে ট্যাক্স প্ল্যানিং মানে বলছে মিনস ওয়ার্কিং আউট অফ ট্যাক্স লাইবিলিটি বাই টেকিং অল বাই ফুল অ্যাডভান্টেজ অর বেনিফিট অফ ডিফারেন্ট এক্সেমশন, ডিডাকশন, রিবেটস, রিলিফ এটসেট্রা allowed by law, ঠিক আছে, and thereby reducing tax liability as much as possible। মানে কি ট্যাক্স প্ল্যানিং, দেখ ট্যাক্স প্ল্যানিং জিনিসটা কি, ট্যাক্স প্ল্যানিং কোনো অন্যায় কাজ নয়, ট্যাক্স প্ল্যানিং এমন একটা জিনিস এটা কোনো অন্যায় নয়, ঠিক আছে? মানে এই ট্যাক্স প্ল্যানিং করলে কারো জেল হবে এরকম কোনো ব্যাপার না, ট্যাক্স প্ল্যানিং লিগাল জিনিস, আইনত কাজ, আইন কাজ, আইন মেনে করতে হয় ট্যাক্স প্ল্যানিং। যেমন ধর কোনো একটা পার্সনের ধর ইনকাম আছে, ইনকাম করছে, ধর একটা পার্সন ইনকাম করছে, ও ট্যাক্স প্ল্যানিং করে গভর্নমেন্টকে ট্যাক্স নাও দিতে পারে। ধর একটা পার্সন ধর বছরে ধর 10 লাখ টাকা ইনকাম করছে, ঠিক আছে? তো আমাদের দেশের নিয়ম কি, কোনো পার্সন যদি বছরে 2.5 লাখ টাকার উপর ইনকাম করে তখন তাকে ট্যাক্স দিতে, 2.5 লাখ টাকার উপর ইনকাম করে ট্যাক্স দিতে হয়। কিন্তু কোনো একটা মানুষ 10 লাখ টাকা ইনকাম করছে, ও ও জানলো, ধর ও যদি নলেজ থাকে তাহলে ও কি করতে পারে, ও দেখবে ও কোন কোন জায়গায় টাকা রাখলে গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। কি বললাম বুঝলি, 10 লাখ টাকা ইনকাম হলো, ধর দেখলো সাপোজ আমি বলছি এলআইসি তে টাকা রাখলো, এলআইসি তে টাকা রাখলে, এলআইসি এলআইসি করে তো, এলআইসি তে টাকা পয়সা রাখলে, এলআইসি তে টাকা রাখলো, পোস্ট অফিসে টাকা রাখলো, বিভিন্ন জায়গায় এরকম টাকা পয়সা রাখলো, তাহলে ওখান থেকে ছাড় পাওয়া যায়, কিছু ছাড় পাওয়া, ঠিক আছে, মানে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তা এইগুলো অন্যায় কাজ নয়, কেউ মেডিক্লেম করলো, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, এগুলো কোনো অন্যায় কাজ নয়, ঠিক আছে তো? মানে এখানে ট্যাক্স প্ল্যানিং মানে কি, তোমাকে প্রপার প্ল্যানিং করেছে, অর্থাৎ আজকে ধর আমি যা ইনকাম করছি আমি চাই না গভর্নমেন্টকে ট্যাক্স দিতে, বা ট্যাক্স দিতে চাইলেও অরিজিনালি আমি অত টাকা ট্যাক্স দিতে চাই, ট্যাক্সটা মানে কম দিতে চাই গভর্নমেন্টকে, তার জন্য কি করতে হবে, সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে সেরকম জায়গায় আমি টাকাটা ইনভেস্ট করবো, তাহলে ইনভেস্ট করলে আমি তার ডিডাকশন পাবো। তাহলে সাপোজ ধর 10 লাখ টাকা আমার ইনকাম ছিল, আমি ধর 3 লাখ টাকা ডিডাকশন পেয়ে গেলাম, তাহলে কত টাকা হলো, 7 লাখ টাকা। তাহলে 7 লাখ টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, যেখানে 10 লাখ টাকা উপর ট্যাক্স দিতে হবে তাকে 7 লাখ ট্যাক্স দিতে হবে, তো কোনটা ভালো হবে? এটা এটা কখন সম্ভব, ট্যাক্স প্ল্যানিং করে। কারো যদি ট্যাক্স প্ল্যানিং না থাকে তোমার ট্যাক্স বেশি দিতেই হবে, ট্যাক্স প্ল্যানিং। তো এখানে কি বলছে, ট্যাক্স প্ল্যানিং বলতে কি বলছে, ট্যাক্স লাইবিলিটি বাই টেকিং ফুল অ্যাডভান্টেজ অফ বেনিফিট, মানে তোকে আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে আমাদের যে ভারতবর্ষের ট্যাক্স সিস্টেম আছে, ট্যাক্সের যতগুলো বেনিফিটের কথা বলেছে, আর যদি আমি সবকটা বেনিফিট নিতে পারি তাহলে আমার ট্যাক্স কমে যাবে, সব বেনিফিট নিয়ে নিতে পারি। কি বললো বুঝলি, সমস্ত বলছে কি ফুল অ্যাডভান্টেজ আর বেনিফিট অফ ডিফারেন্ট এক্সেমশন, যত রকমের এক্সেমশন আছে সব কটা এক্সেমশন যদি আমি নিতে পারবো। আচ্ছা, যত রকমের এক্সেমশন এর পরের চ্যাপ্টার আছে, এর পরের চ্যাপ্টার বা তারপরের চ্যাপ্টার এক্সেমশন আছে, ঠিক আছে তো? এক্সেমশন যেমন আমি তোকে বলছি, যেমন এক্সেমশন অনেক উদাহরণ আছে হতে পারে, যেমন ধর সব বললে এখন বুঝতে পারবি না,
একটা কথা বলছি, ধর কেউ ধর অ্যাওয়ার্ড পেল, অর্জুন পুরস্কার নাম শুনিস? অর্জুন পুরস্কার যেমন কিছুদিন আগে আমাদের ইয়ে পেয়েছিল, ধর ভারতরত্ন পুরস্কার নাম শুনেছিস তো? মানে অ্যাওয়ার্ড পাওয়া, অ্যাওয়ার্ড, কিছু অ্যাওয়ার্ড পাওয়া, কোনো কিছু অ্যাওয়ার্ড পেলে সরকার ট্যাক্স দেয়। কি বললাম বুঝতে পারলি তো? কোনো কিছু অ্যাওয়ার্ড পেলে সরকার ট্যাক্স দেয়। এই যেমন দেখবি অনেকে স্কলারশিপের টাকা পায়, এটার কোনো ট্যাক্স নেই, এর কোনো ট্যাক্স নেই। কিছু কিছু ইনকাম আছে আমাদের দেশে, দেখ কি বলছে, ইনকাম করলে ট্যাক্স দিতে হবে। সরকার বলেছে কিছু কিছু ইনকাম আছে, এই সমস্ত ইনকামের উপর ট্যাক্স দেবো। তার আমি তোকে একটা কথা বললাম, এখানে একটা কথা কি বললাম বল, অ্যাওয়ার্ড বা স্কলারশিপ, এরকম একটা কথা বললাম। তারপর দেখবি আমি বলছি আর একটা কথা, দেখবি আজকে নিশ্চয়ই প্রতিটা মানুষের বাড়িতে নিজের লাইফের উপর না, সে এখন তো তোরা স্টুডেন্ট, তো তোদের বাড়িতে বাবা বা মা কারণ নিজের লাইফ, তোদের তোদের লাইফের উপর একটা এলআইসি করে, অনেকের বাড়িতে করে রেখে, অনেকের বাড়িতে করে রেখেছে। এবার এই এলআইসির টাকাটা একটা সময় পর তো ম্যাচিওর হবে, ম্যাচিওর হবে। তা ম্যাচিওর হলে যে টাকাটা পাবে, দেখবি অনেকে কেউ কারণ 5 লাখ টাকা হবে, যেমন পলিসি হবে, তার উপর কারো 10 লাখ হবে, কারো 15 লাখ হবে, যেমন পলিসি তেমন টাকা, ঠিক আছে? ধর সাপোজ ধর কেউ ধর একজন 15 লাখ টাকা পেল, ম্যাচিওর হলো, ম্যাচিওর 15 লাখ টাকা, এই টাকাটা যে পাবে না তার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই। কিছু জিনিস আছে যেটার উপর গভর্নমেন্ট ট্যাক্স, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? তা এখানে কি বলছে দেখ, ডিফারেন্ট এক্সেমশন, যত রকমের এক্সেমশন আছে, তারপর ডিডাকশন, ঠিক আছে, তারপর রিবেট, রিলিফ, তা এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে। তাহলে যার নলেজ আছে, যার প্রপার নলেজ আছে, সে এই বেনিফিট গুলো নিতে পারে। আর এই বেনিফিট গুলো যদি নেয়, তাহলে ট্যাক্সটা অনেক কম দিতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে এটাকে বলা হয় ট্যাক্স প্ল্যানিং। ট্যাক্স প্ল্যান করে এগোচ্ছে, ট্যাক্স প্ল্যান করে এগোচ্ছে। সাপোজ ধর আজকে ধর আমার ইচ্ছা আছে, আমি যা ইনকাম করছি, আমি গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিতে চাই না। আমি যে প্রপার যে ইনকাম করছি, তাহলে ট্যাক্স যদি হয় গভর্নমেন্টকে প্রচুর ট্যাক্স দিতে হবে। আমি চাই না গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দেয়। তাহলে আমাকে জানতে হবে, আমাকে ভালো করে নলেজ রাখতে হবে। আবার ধর আমি কমার্সের স্টুডেন্ট, কিছু নলেজ আছে, কিন্তু যে কমার্সের স্টুডেন্ট না, তার ধর অত নলেজ নেই, তখন ও কারোর সঙ্গে কনসাল্ট করে, কারোর সঙ্গে কনসাল্ট করে ট্যাক্স, যারা ট্যাক্স এর এই কাজগুলো করে তাদের সঙ্গে কনসাল্ট করবে, বলে কি করে আমি আমার ট্যাক্সটা বাঁচাতে পারি, কি করে আমি আমার ট্যাক্সটা কম দিতে পারি। তখন কনসাল্ট করে বলবে যে তুমি এরকম এরকম জায়গায় টাকা ইনভেস্ট করো, এই জায়গায় টাকাটা ইনভেস্ট করবে, এরকম জায়গায় যদি তুমি টাকা ইনভেস্ট করো না, তাহলে তুমি অনেক বেনিফিট পাবে। কি বললাম বুঝতে পারলি? তাহলে ও সেই অনুযায়ী সেই বেনিফিটটা নেবে। যেমন দেখি অনেকে দেখি মানুষ চাকরি করে, দেখি মাসে 10 লাখ টাকা, মাসে কি বলছি, বছরে 10 লাখ টাকা প্রফিট করে, 10-12 লাখ টাকা। তো 10-12 লাখ টাকা ইনকাম করলে প্রপার যদি সে ট্যাক্স দেয়, তার 1.5 লাখ 2 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, 1.5-2 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো ও চায় না ট্যাক্স। তখনই ওকে বড় বড় যারা ট্যাক্স কনসালটেন্টের কাছে যাবে, ওরা বলবে তুমি একটা কাজ করো, তুমি একটা বাড়ি কিনে নাও, তুমি একটা বাড়ি কিনে নাও, লোন দিয়ে বাড়ি কিনে নাও, ট্যাক্স অনেক কম দিতে হবে। লোন দিয়ে, লোন নাও, তুমি ব্যাংকের থেকে লোন নাও, লোন নিয়ে তুমি বাড়ি কিনে নাও। তো লোন নিলে তোমাকে তো লোন নিলে তোমাকে একটা কি দিতে হবে, প্রতি বছর মানে প্রতি মাসে মাসে একটা ইনস্টলমেন্ট দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, তার বেনিফিট পেয়ে যাবে। সুদ দিলে তার ছাড় পাবে, আবার প্রিন্সিপাল দিলে তার ছাড় পাবে। ঠিক আছে? এগুলো দেখ, এখন তো তোরা বলতে পারবি, এখন তো তবে ট্যাক্সের সবে শুরু করলি, আস্তে আস্তে যত উঁচুতে উঠবি জানতে পারবি। ঠিক আছে তো? লোন নিলে যেমন ধর আমি তোকে বলছি, মানে 1.5 লাখ টাকা অব্দি ছাড় পাওয়া যায়। ধর সাপোজ ধর একটা কেউ ধর ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট কেনার জন্য ধর 40 লাখ টাকা ফ্ল্যাট কিনবে, একটা ভালো ফ্ল্যাট 40 লাখ টাকা কিনলো, তো লোন নিল, ও 40 লাখ টাকা লোন নিল, পুরো লোন মানে 40 লাখ টাকা লোন নিল। তাহলে এবার কি হবে, 40 লাখ টাকা তো পুরো লোন নিয়ে নিয়েছে। এইবার লোন নিলে প্রতি মাসে মাসে তো ওকে একটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট জিনিসটা কাকে বলে? ইনস্টলমেন্ট মানে যার মধ্যে সুদ থাকবে, আবার আসল থাকবে, মানে ইন্টারেস্টও থাকবে, আবার প্রিন্সিপাল হবে। ঠিক আছে? ও যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করে, তার জন্য 1.5 লাখ টাকা ছাড় পাবে বছরে। আবার সুদ পেমেন্ট করলে বছরে 2 লাখ টাকা ছাড় পাবে। 2 লাখ বছরে কিন্তু। তাহলে 1.5 লাখ আর 2 লাখ কত টাকা ছাড় পেলো বছরে? 3.5 লাখ টাকা। তাহলে তোর আস্তে আস্তে বাড়িটাও হয়ে গেল, ওইদিকে 3.5 লাখ টাকা, যেখানে 3.5 লাখ টাকা ছাড় পেলো। তো একটা 3.5 লাখ টাকার একটা ছাড় পেয়ে টোটাল 3.5 লাখ টাকা ছাড় পেলো। এটা বুঝতে পারছিস কি বলছি? মানে এতটা ছাড় পাওয়া যায়। এবার দেখ, 3.5 লাখ টাকায় ছাড় পেলে যাচ্ছে, কম হতে পারে। কেন? ধর সাপোজ কি বললাম, মানে তোর প্রিন্সিপাল অ্যামাউন্ট তুই দিবি যা, বছরে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। বছরে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়। আর সুদ দিলে বছরে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পায়। তো টোটাল 3.5 লাখ টাকা। এইগুলো এখন তো বুঝো, জাস্ট তোকে বলছি এইভাবে ছাড় পাওয়া যেতে পারে। এরকম আরো অনেক জায়গা আছে। এবার ধর সাপোজ ধর একজন ইনকাম হয়ে যে আমার বাড়ি কিনবো না। ঠিক আছে, কিন্তু আমি ট্যাক্স কমাতে, তাহলে কি করবে? বলে তুমি কাজ করো, তুমি মানে এলআইসি রাখো, তোমার নিজের নামে এলআইসি করো, তোমার ছেলের নামে এলআইসি করো, মেয়ে থাকলে মেয়ের নামে এলআইসি করো, বউয়ের নামে এলআইসি করো। তো এদের নামে তুমি এলআইসি করো, তুমি ট্যাক্স বেনিফিট পেয়ে, মানে তোমাকে একটু ট্যাক্স কম দিতে হবে, ছাড় পেয়ে। তো এরকম জিনিস তুমি মেডিক্লেম করো, তোমার নিজের হেলথেরও মেডিক্লেম করো, তোমার বাবা মা, ঠিক আছে তো, তোমার বউ ছেলে মেয়ে এদের হেলথের উপর তুমি মেডিক্লেম, তাহলে তুমি ছাড় পেয়ে যাবে। তো বিভিন্ন রকম ছাড় পাওয়া যাবে।
তাহলে এই যে ছাড়টা পেলি, তো 10 লাখ টাকা ছিল, তার আরো 50,000 বা 1 লাখ ছাড় পেয়ে গেলে, তা ছাড় পেয়ে গেলে ইনকামটা আস্তে আস্তে কমে গেল না? তা কমে গেলে কি হয়, ট্যাক্সটা কম দিতে হবে। তো এইগুলোকে বলে প্ল্যানিং করা। কি বললাম বুঝলে? এগুলোকে বলে প্ল্যানিং করা। তা এটাই বলে ট্যাক্স প্ল্যানিং জিনিসটা, বুঝছো? ট্যাক্স প্ল্যান করা। তাহলে এই যে এই কাজটা করবে, এটা কি অন্যায় কাজ? এটা তো কোনো অন্যায় কাজ না, আমি সবাইকে জানিয়ে দিয়েছি এটা অন্যায় কাজ না। অন্যায় কাজ কোনটা জানিস তো? তুই ইনকাম করলি 10 টাকা, তুই বলি 1 টাকা ইনকাম, এটাকে অন্যায় কাজ না। বুঝলি অন্যায় কাজ কাকে বলে? তুই 10 টাকা ইনকাম করলি, তুই বলি আমি 1 টাকা ইনকাম করেছি, এটাকে বলে অন্যায় কাজ। এটা কোনো অন্যায় কাজ না। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলেছে? দেয়ারফর ট্যাক্স প্ল্যানিং ইজ দ্য টেকনিক অফ অ্যাভয়েডেন্স অফ হায়ার ট্যাক্স। এই ট্যাক্স প্ল্যানিংটা কি একটা টেকনিক, মানে বেশি মাত্রায় মানে অনেক বেশি ট্যাক্স, এই ট্যাক্সটাকে অ্যাভয়েড করার একটা বিকল্প। ঠিক আছে? আহ, তো বলছে ট্যাক্স প্ল্যানিং ইজ দ্য টেকনিক অফ অ্যাভয়েডেন্স অফ হায়ার ট্যাক্স লাইবিলিটি প্ল্যান ইন অ্যাডভান্স। ঠিক আছে তো? মানে আমি আগে থেকেই প্ল্যানিং করব, ট্যাক্স তো আমাকে পরে দিতে হবে। আমাকে আগে থেকেই প্ল্যানিং করব যে আমি এরকম এরকম যদি টাকা, এই সমস্ত যদি টাকা রাখি, তাহলে আমার তো অনেক ছাড় পেয়ে যাব। ছাড় পেয়ে গেলে আমার ইনকামটা কমে যাবে, আর ইনকাম কমে গেলে ট্যাক্সটা কম দিতে হবে। তার মানে বেশি মাত্রায় ট্যাক্স যদি তুই দিতে না চাস, আর কেউই চায় না বেশি মাত্রায় ট্যাক্স দিতে। Adoption of such device obviously require the expert knowledge on tax law. এই কাজগুলো করতে হলে তোর এক্সপার্ট নলেজ লাগে। এক্সপার্ট নলেজ লাগে। এই জন্য যারা ধর মানে আমি বলছি, যারা ধর সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? তাদের কাছে সবচেয়ে বেশি নলেজ থাকে। তো যারা বড় বড় বিজনেসম্যান, ওরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্য নেয় কি করে ট্যাক্সটা কমানো যায়। ঠিক আছে? ওরা সিএ এর সাহায্য নেয় বিভিন্ন রকম। মানে কেউ চায় না গভর্নমেন্টকে ট্যাক্স বেশি দিতে। কি করে সিএ রাই তোকে বুদ্ধি দিতে পারবে যে কি করে ট্যাক্সটা কমানো। তার জন্য ওরা একটা তো রেমুনারেশন চার্জ করবে। ঠিক আছে? একটা রেমুনারেশন দেবে যে এই যে আমি তোমাকে প্ল্যানটা বলে দেবো, তার জন্য আমি তোমাকে প্ল্যান বলে দেবো, এই প্ল্যান ওয়াইজ তুমি কাজ করো, ও ট্যাক্সটা কমাও। ব্যাপারটা বুঝতে পারি? এই জন্য সিএ যারা হয়, যারা সিএ হয় তাদেরকে না প্রকৃত ইনকামের কথা বলে। হয় প্রকৃত মানে অরিজিনালটা বলবে, অরিজিনালটা বলে। তাহলে বুঝতে পারলি ট্যাক্স প্ল্যানিং জিনিসটা দেখে কি বুঝলি? এটা কি লিগাল? ইললিগাল। লিগাল, এটা কোনো ইললিগাল নয়। ট্যাক্স অ্যাভয়েডেন্স। তাহলে ট্যাক্স অ্যাভয়েড করা, ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে ট্যাক্সটাকে অ্যাভয়েড করা। বলছে ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যান এক্সারসাইজ বাই হুইচ দ্য এসএসসি ইজ লিগালি টেকিং অ্যাডভান্টেজ, ঠিক আছে, অন দ্য ডিফারেন্ট loophole in the income tax law without restoring to illegal way, and thereby reducing his tax liability in the honest way, so that no legal action can be taken against him for reduced payment of tax. This is possible when a person know the law properly and in এখানে বলতে চাইছে কি, ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট আছে না, ইনকাম ট্যাক্সের ল আছে, তার আইনের, যেমন আইনের না অনেক কিছু, মানে কি বলবো, মানে ফাঁক, আইনের ফাঁক আছে অনেক। ঠিক আছে? যেখান থেকে তুই ট্যাক্সটা কম দিতে পারিস। মানে ইনকাম ট্যাক্সের মানে দেখ, ইনকাম মানে ট্যাক্সের যে বিভিন্ন ভাগগুলো আছে না, তোকে কোথায় কোথায় কত কত ট্যাক্স দিতে হবে সেটা বলেছে। আবার এরকমও লেখা আছে ট্যাক্সের মধ্যে তুমি কোন কোন জায়গাতে তুমি ট্যাক্স বাঁচাতে পারো, এটাকে বলছে ফাঁক। বুঝতে পারলি তো? তুই কোন কোন জায়গা থেকে মানে মানে যখন আইন তৈরি হয় না, আইনের যেমন কিছু ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। এবার এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে না, ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিষ্কার বলা আছে এই যে তুমি এরকম ইনকাম করলে এত এত ট্যাক্স দিতে হবে। কিন্তু আবার এমন কিছু জিনিস আছে যে তুমি এরকম কাজ যদি করো তাহলে তোমার ট্যাক্সটা অনেক কম দিতে হবে। তাহলে এইগুলো কারা খুঁজে বার করতে পারে? এইগুলো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ রা খুঁজে বার করে। এই এরকম এরকম জায়গায় যদি তুমি ইনভেস্টমেন্ট করো না, তাহলে তোমাকে ট্যাক্স করো, এরকম জায়গা থেকে তুমি ট্যাক্সটা বাঁচাতে পারবে। তাই বলছে কি, এখানে বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের বেশ কিছু ফাঁক আছে। ঠিক আছে? ফাঁক মানে যে লুপ হোলের কথা বলছে। ঠিক আছে? এই লুপহোল আছে। ঠিক আছে? এইগুলো খুঁজে এসএসসি যখন ট্যাক্সটা কমানোর চেষ্টা করে, ঠিক আছে, তখন তাকে ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে। ঠিক আছে? এটাও কিন্তু ইল্লিগাল নয়, এটাও কিন্তু ইল্লিগাল নয়। আর এই সমস্ত এই কাজটা করলে তোর কোনো জেলও হবে না। এটা করলে কোনো জেলও হবে না। ঠিক আছে? এটা করলে কোনো রকমের কোনো জেলও হবে না। এটা কোনো, আমি বললাম এই যে ট্যাক্স অ্যাভয়েডেন্স কোনো ইল্লিগাল নয়। তুই আইনের ফাঁকগুলো খুঁজে বার করলি, তুই আইনের ফাঁকগুলো খুঁজে বার করলি যে না আমি খুঁজে বার করেছি, আমি এই কাজটা করব। এটা কোনো অন্যায় কাজ নয়। ঠিক আছে? আর এই কাজের শাস্তি কখনো জেল হতে পারে। নেক্সট ট্যাক্স এভাশন, এটা জেল হতে পারে। এটার শাস্তি জেল, এটা ইল্লিগাল। ট্যাক্স এভাশন হচ্ছে ইল্লিগাল এবং এটার শাস্তি জেলও হতে পারে, জেল হতে পারে শাস্তি। বলছে কি ট্যাক্স ইভাশন ইজ দ্য ইল্লিগাল ওয়ে, ঠিক আছে, ইল্লিগাল ওয়ে, ঠিক আছে, অফ রিডিউসিং ট্যাক্স লাইবিলিটি বাই ম্যানিপুলেশন ডিটেলস অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার।
সাপ্রেসিং ইনকাম অর সেলস অ্যান্ড বাই ইনফ্লেটিং এক্সপেন্সেস এক্সট্রা। মানে কি হচ্ছে বলতো, তুই তোর ইনকামটা কম দেখিয়েছিস, ইনকাম কম দেখিয়ে খরচ বেশি দেখিয়েছিস। মানে অরিজিনালি তুই যত টাকা ইনকাম করিস সেই ইনকামটা দেখাস না। তুই যদি 10 লাখ টাকা ইনকাম করিস, ধরে আমি 7 লাখ টাকা ইনকাম, তো যদি 5 লাখ টাকা খরচা হয় তুই বলি 6 লাখ টাকা খরচা। মানে ইনকাম কম দেখিয়ে খরচা বেশি দেখিয়েছিস। তো ইনকাম কম দেখে খরচা যদি বেশি দেখাস, তাহলে অরিজিনালি যে প্রফিট, তা প্রফিট তো অনেক কমে যাবে। তো প্রফিট যদি কমে যায়, তাহলে ট্যাক্স কম দিতে হবে। এর এই ধরতে পারে এটা ইল্লিগাল কাজ, এই জেল হতে পারে। ঠিক আছে, এটা জেল হতে পারে। তাহলে বুঝতে পারলি, এটাই হচ্ছে তোর ট্যাক্স লাইফ এই ভাষা। তাহলে বুঝতে পারলি, তাহলে তোর ব্যাপারটা কি, ট্যাক্স প্ল্যানিং লিগাল নেই ইলিগাল? লিগাল। ঠিক আছে তো। আচ্ছা, ট্যাক্স প্ল্যানিং করতে গেলে তোকে কার কার সাহায্য নিতে হবে? এক্সেমশন, ডিডাকশন, রিবেট আর রিলিফ, এই 4টি জিনিস সাহায্য নিতে হয়। ঠিক আছে। ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটা লিগাল নেই ইলিগাল? লিগাল। ঠিক আছে, লিগাল। ঠিক আছে তো। আচ্ছা, ট্যাক্স ইভাশন কি লিগাল নেই ইলিগাল? ইল্লিগাল। ঠিক আছে, জেলও হতে পারে। তাহলে এর পাশাপাশি তোদের ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু, মানে যে তোদের বইয়ে যে ফার্স্ট চ্যাপ্টারটা বলছে, সেই ফার্স্ট চ্যাপ্টার একটু শেষ করে দিলাম। সেকেন্ড চ্যাপ্টার আজকেই চলে যাবো। এই বইয়ে যে এমসিকিউ গুলো আছে, যে কটা তোদের যে তোর বসু নায়কের বইয়ে এমসিকিউ গুলো আছে, নেক্সট উইকে সব করে রাখবে, সব করে রাখবে, এগুলো কিন্তু দেখবো কিন্তু, হ্যাঁ। এবং যেই এমসিকিউ বুঝতে অসুবিধা হবে আমাকে বলবি, সেটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। এর এমসিকিউ আমি অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছি। ঠিক আছে। তো যেগুলো অসুবিধা হবে বলবি, বুঝিয়ে দেবো। নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, সময় নষ্ট করে লাভ নেই।